আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এইচএসসি ইংলিশ গ্রামার কোর্স। তো তোমাদের আজকে যে টপিকটা আমি পড়াবো সেই টপিকটা কিন্তু সবথেকে গ্রামারের ইজি একটা টপিক, এবং এই টপিকটাতে তুমি যদি ভালো মতো কিছু ওয়ার্ডের মিনিং জানো তাহলে কিন্তু তোমার এই টপিকটাতে তোমার ফুল মার্কস ক্যারি করা পসিবল। হ্যাঁ, ফুল মার্কস ক্যারি করা পসিবল, অর্থাৎ তোমার 5-এ 5 পাওয়া পসিবল। হ্যাঁ, তো টপিকটার নাম হচ্ছে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ড অ্যান্ড ফ্রেসেস। তো এখানে আমরা মূলত কিছু ওয়ার্ড এবং ফ্রেসেস এর নিয়ম জানবো। নিয়ম বলতে আমরা মেনলি মিনিংটা জানবো। আমরা যদি মিনিংটা জানি এবং অ্যাপ্লাই কিভাবে করতে হয় সেটা জানি, তাহলে আজকের টপিকটা একদম পানির মতো সহজ। তো ক্লাসটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং তোমরা সবাই খাতা কলম হাতে নাও। আমি যেই পার্টটুকু তোমাদেরকে নোট করতে বলবো সেই পার্টটুকু অবশ্যই তোমরা নোট করবে। হ্যাঁ, তো আমরা এখন কিছু ওয়ার্ডের বা কিছু ফ্রেজের আমরা নিয়ম শিখব। হ্যাঁ, সাম জেনারেল রুলস অর ফর স্পেশাল ইউজেস। হ্যাঁ, কিছু জেনারেল রুলস বা সাধারণ নিয়ম স্পেশাল ইউজের ক্ষেত্রে। তো নর্মালি প্রথম যে ওয়ার্ডটা আমাদের ম্যাক্সিমাম ইউজ করতে হয় সেটা হচ্ছে বি বর্ন। তো বিটা হচ্ছে বি ভার্ব। বি ভার্ব কী কী আছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং, বিন, এই তিনটে, এই সবগুলোই কি তোমার বি ভার্ব। তো এখানে মেইনলি বি বলতে বোঝানো হয়েছে, বি ভার্বটাকে বোঝানো হয়েছে। তো বর্ণের ক্ষেত্রে আমরা নর্মালি পাস্ট টেন্স ইউজ করি, তার কারণ কি জন্মগ্রহণ এটা সবসময় একটা অতীত নির্দেশক ঘটনা। ঠিক আছে, তো এখানে দেখো বি বর্ণ মানে কি জন্মগ্রহণ করা। টু টক অ্যাবাউট কামিং ইন টু দ্য ওয়ার্ল্ড এট বার্থ উই সি সিম্পল পাস্ট ওয়াজ বা ওয়ার বর্ন টু গিভ টু প্লেস অর ডেথ। অর্থাৎ এই সেন্টেন্সটা তোমার মিনিং বোঝা লাগবে না, একটা জিনিস মাথায় রাখবা যে যখনই কারো জন্মগ্রহণ করার কোনো বিষয় বোঝায় তখন আমরা সিম্পল পাস্ট ব্যবহার করি। সিম্পল পাস্টে ওয়াজ অথবা ওয়্যার, এটা সাবজেক্ট ভেদে আমরা ওয়াজ অথবা ওয়্যার ব্যবহার করি। হ্যাঁ, তো দেখো আমরা এক্সাম্পল দেখি যে হি ওয়াজ বর্ন ইন 1936 আর বাংলাদেশ। তো বর্ণের ক্ষেত্রে নর্মালি আমার কি দেওয়া থাকবে? প্লেস দেওয়া থাকবে অথবা তোমার সাল দেওয়া থাকবে। তো সাল অথবা প্লেস দেওয়া থাকলে আমরা বুঝবো এখানে কি বসবে? ওয়াজ বর্ন বসবে। তো নর্মালি এখানে গ্যাপ দেওয়া থাকবে। স্পেশাল ইউজেসে গ্যাপটা কোথায় থাকবে? এখানে। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে ওয়ার্ড বা ফ্রেসেস মিনিং জানা। মিনিং জানার পর সেটা অ্যাপ্লাই কিভাবে করতে হয়, কোথায় বসে, সেটা আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, তো সেকেন্ড আমরা যে ওয়ার্ডটা আমাদের প্রায়ই আমাদের ব্যবহৃত হয় সেটা হচ্ছে অ্যাজ ইফ বা অ্যাজ দ। অ্যাজ ইফ বা অ্যাজ দ। হ্যাঁ, তো অ্যাজ ইফ বা অ্যাজ দ এর মিনিং হচ্ছে এরকম জানো। তো আমরা মাঝে মধ্যে বাংলাতে কিছু কিছু বাক্য বলে থাকি যে সে এমনভাবে কথা বলছে যেন সে সব জানে। হ্যাঁ, সে এমন ব্যবহার করছে যেন সে আমাকে পেয়ে বসেছে বা সে হচ্ছে আমাকে কিনে নিয়েছে, এরকম টাইপ কিছু আমরা সেন্টেন্স ব্যবহার করি বাংলাতে। তো ইংলিশেও এটার ব্যবহার হচ্ছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দ দিয়ে। যেমন তোমার কোনো পরিস্থিতি কেমন তা বোঝাতে অ্যাজ ইফ ব্যবহার করা হয়। এখন আমরা এক্সাম্পলে যাই, তারপরে আমরা হচ্ছে এটা মিলাবো। ইট সাউন্ডস অ্যাজ ইফ হেনরি ইজ গোয়িং টু চেঞ্জ হিজ সাইকেল। অর্থাৎ এমন হেনরি এমনভাবে কথা বলছে যে সে মনে হয় তার সাইকেলটি পরিবর্তন করবে। তো এখানে দেখো ইট সাউন্ডস অ্যাজ ইফ, এটা এমন শোনাচ্ছে যে, এটা এমন শোনাচ্ছে যেন হেনরি ইজ গোয়িং টু চেঞ্জ হিজ সাইকেল, মানে হেনরি তার সাইকেলটি পরিবর্তন করতে যাচ্ছে। অর্থাৎ অ্যাজ ইফ আমরা কোন পরিস্থিতিতে ব্যবহার করি? সেটা হচ্ছে যখন কোনো কিছু ভবিষ্যতে ঘটতে যাচ্ছে এরূপ ক্ষেত্রে আমরা অ্যাজ ইফ ব্যবহার করি। যেমন ইট সাউন্ডস, এটা এমন শোনাচ্ছে যে অ্যাজ ইফ, যেন হেনরি ইজ গোয়িং টু চেঞ্জ হিজ সাইকেল, হেনরি তার সাইকেলটি পরিবর্তন করতে যাচ্ছে। তো নর্মালি আমরা যখন নতুন একটা জিনিস কিনতে যাই তখন কিন্তু আমরা বন্ধু বান্ধবের কাছে বলি যে এই আমি কিন্তু এটা মনে হয় আমি চেঞ্জ করে ফেলবো। হ্যাঁ, তো মনে হয় আমি চেঞ্জ করে ফেলবো, এই যে আমি তোমাদেরকে বলছি। তো তুমি যখন এই সেম কথাটা থার্ড পার্টির কাছে তুমি ইন্টারপ্রিট করবে বা তুমি যখন আরেকজনের কাছে বলবে তখন বলবে এই ভাই মনে হয় সাইকেলটা চেঞ্জ করে ফেলবে। হ্যাঁ, ভাই এমনভাবে কথা বলতেছে যেন সাইকেলটা চেঞ্জ করে ফেলবে। তো এই ক্ষেত্রে আমরা অ্যাজ ইফ বা অ্যাজ দ ব্যবহার করি। তারপরে 2 নাম্বার আর একটা ইনসিডেন্টে আমরা অ্যাজ ইফ বা অ্যাজ দ ব্যবহার করি, সেটা হচ্ছে কোনো অনুভূতি প্রকাশ করা বা কোনো বিষয় সম্পর্কে বলা যেটা আমরা জানি সেটা সত্যি নয়, অর্থাৎ চাপাবাজি। চাপাবাজদের ক্ষেত্রে কি ব্যবহার করতে হয়? মানে চাপাবাজরা নর্মালি কি ব্যবহার করে সেন্টেন্সে? অ্যাজ ইফ বা অ্যাজ দ ব্যবহার করে। যেমন হি ওয়াজ অ্যাক্টিং অ্যাজ ইফ হি ওয়াজ ইন চার্জ, সে এমনভাবে ভাব নিচ্ছে যেন সেই সব কিছু দায়িত্বে আছে। হ্যাঁ, বা সে এমন ব্যবহার করছে যেন সে রাজা এখানকার। হ্যাঁ, হি ইজ অ্যাক্টিং লাইক অ্যাজ ইফ হি ওয়ার কিং, হি ওয়ার এ কিং। তো এই যে এরকম টাইপের সেন্টেন্সের ক্ষেত্রে হি ওয়াজ অ্যাক্টিং
অ্যাজ ইফ হি ওয়াজ ইন দ্য চার্চ। সে এমনভাবে ব্যবহার করছিল বা সে এমনভাবে ভান করছিল যেন সে সব কিছু কি সে সব কিছুর দায়িত্বে ছিল। তো এই ক্ষেত্রে আমরা অ্যাজ ইফ ব্যবহার করি। আরেকটা ক্ষেত্রে আমরা অ্যাজ ইফ ব্যবহার করি যখন আমরা কোনো কিছু নিয়ে কথা বলি যেটা অবাস্তব, যেটা পূরণ করা সম্ভব নয়, তখন আমরা অ্যাজ ইফের পরে পাস্ট টেন্স ইউজ করি। যেমন শি টক্স অ্যাজ ইফ শি ওয়ার রিচ, অর্থাৎ সে ধনী না, অর্থাৎ সে কি সে অ্যাকচুয়ালি রিচ না, কিন্তু সে এমনভাবে কথা বলছে সে যেন ধনী। তো যেটা অসম্ভব, তার মানে অ্যাজ ইফের ব্যবহার কোথায় কোথায়, যেটা অসম্ভব, যেটা কি তোমার অসম্ভব এরকম কিছু বোঝাতে আমরা অ্যাজ ইফ ব্যবহার করি। আর এখানে কি কি কোন ক্ষেত্রে ব্যবহার করি, কোনো অনুভূতি প্রকাশ করার ক্ষেত্রে আমরা অ্যাজ ইফ ব্যবহার করি, আর পরিস্থিতি বোঝানোর ক্ষেত্রে আমরা অ্যাজ ইফ ব্যবহার করি। অর্থাৎ চাপাবাজদের মেইন হাতিয়ার কোনটা, অ্যাজ ইফ বা অ্যাজ দ। চাপাবাজদের মেইন হাতের অ্যাজ ইফ বা অ্যাজ দ। আর যেটা ইম্পসিবল, মানে যারা হচ্ছে ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে, লাইক আস, মানে আমাদের মতো যারা ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে, তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। যেমন কোনো কিছু নিয়ে কথা বলি যে এটা অবাস্তব, মানে যেটা কখনোই সম্ভব নয়, তখন আমরা অ্যাজ ইফের পরে পাস্ট টেন্স ব্যবহার করি। যেমন শি টক্স অ্যাজ ইফ শি ওয়ার রিচ। তো এক্ষেত্রে খেয়াল রাখবা যে এটা অবাস্তব, এটার ক্ষেত্রে কিন্তু অ্যাজ ইফের পরে সবসময় পাস্ট টেন্স ব্যবহার করতে হয়। কোন টেন্স, পাস্ট টেন্স ব্যবহার করতে হয়। তো অ্যাজ ইফের ব্যবহার আমরা শিখে নিলাম। তো অ্যাজ ইফের এই যে তিনটা ব্যবহার, এটা একটু সবাই নোট করে নিবা। হ্যাঁ, ক্লাস শেষে এই ক্লাসের ম্যাটেরিয়ালসও কিন্তু ক্লাসের সাইটগুলো তোমার কিন্তু এই কোর্সে ইনক্লুডেড থাকবে। তো ক্লাস শেষে তোমাদের ফ্রেশ ম্যাটেরিয়াল পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট থেকে তোমার দেখবা কোর্স ম্যাটেরিয়ালস নামে একটা সেকশন আছে, বা ম্যাটেরিয়ালস নামে একটা সেকশন আছে, সেখানে ক্লাস সাইট নামে একটা সেকশন থাকবে। এই ক্লাস সাইটে সবগুলো স্লাইড পেয়ে যাবা। তো আমাদের স্লাইডে যা যা আছে প্রত্যেকটা খাতায় নোট করা থাকবে, কারণ লাস্ট মোমেন্টে তুমি স্লাইড, আমি সবসময় প্রেফার করি যে অনলাইনের কোনো কিছুতে ইনক্লুডেড না থাকা। তুমি যখন রিভিশন দিবা তখন সবসময় বেস্ট হচ্ছে তোমার খাতাটা। হ্যাঁ, তো অ্যাজ ইফের ব্যবহার আমরা শিখলাম। এখন আমরা হচ্ছে ডিফারেন্স বিটুইন বর্ন অ্যান্ড বর্নে। হ্যাঁ, তো আমরা হচ্ছে বর্ন, শুধু বর্ন এবং বর্ণের মধ্যে পার্থক্য শিখব। তো বর্ন মানে হচ্ছে জন্মগ্রহণ করা, আর বর্ণে হচ্ছে বিয়ারের, এই বিয়ার মানে সহ্য করা, বিয়ারের পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাঁ, বিয়ার, বর্ন, বর্ণে, ঠিক আছে। তো এখানে দেখো একটা এক্সাম্পল, হান্ড্রেডস অফ পিপল আর বর্ন এভরি ইয়ার। এটা এই বর্ণের মানে হচ্ছে জন্মগ্রহণ করা। এই বর্ণের মানে কি, জন্মগ্রহণ করা। হ্যাঁ, আর এক্সাম্পল 2 এ কি আছে দেখো, বিফোর আই লেফট নিউ ইয়র্ক ত্যাগ করার পূর্বে, দিস ডেজ ওয়ার ডার্কেন্ড বাই দ্য গ্রেটেস্ট সরো দ্যাট আই হ্যাভ এভার বর্ন। এই বর্ণ মানে সহ্য করা, এই বর্ণ মানে কি সহ্য করা, সহ্য করা। তো এই বর্ণ হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ V3 ফর্ম। ভার্বের 5টা ফর্ম আছে, একটা হচ্ছে V1, V2, V3, V4, V5। V1 হচ্ছে প্রেজেন্ট ফর্ম, V2 হচ্ছে পাস্ট ফর্ম, V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, V4 হচ্ছে জেরান্ড বা ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম, এবং V5 হচ্ছে ইনফিনিটিভ। বোঝা গেছে? তারপরে দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট, এইগুলা আমি যেগুলো তোমার স্টার দিয়ে রাখবো, স্টারগুলো কিন্তু তোমরা অনেক সময় কনফিউশনে পড়তে পারো। স্টারগুলো যে আমি ওয়ার্ড বা ফ্রেজ দিয়ে দিব, ওই স্টার ওয়ার্ড বা ফ্রেজগুলোই কিন্তু তোমাদের কনফিউশনে ফালাবে, কারণ ওইগুলোর মিনিং প্রায় কাছাকাছি। তো এটার পার্থক্য আমরা কিভাবে বুঝবো, কিভাবে সেন্টেন্স দেখে আমরা মিনিংগুলো আলাদা করব, সেটা এখন আমরা শিখব। তো দেখো, উড রাদার মানে বরং ভালো, উড রাদার মানে কি বরং ভালো। তো দুইটা বিকল্পের মধ্যে আমরা যখন দুইটা বিকল্প মধ্যে আমরা কম্পেয়ার করব বা দুইটা জিনিসে আমরা কম্প্যারিজন করব, তখন আমরা উড রাদার ব্যবহার করি। দুইটা বিকল্পের মধ্যে সবচেয়ে ভালো বিকল্প যখন বেছে নেয়, তখন আমরা উড রাদার ব্যবহার করি। যেমন উড ইউ রাদার স্টে হেয়ার অর গো হোম, উড ইউ রাদার স্টে হেয়ার অর গো হোম। এখানে বিকল্প দুইটা, একটা হচ্ছে স্টে হেয়ার মানে এখানে থাকো অথবা বাড়ি যাও, তুমি কি এখানে থাকবে নাকি বাড়ি যাবে, এই যে দুইটা অপশন আমি দিয়ে দিলাম। এরকম অপশন যখন দিয়ে দিব তখন আমরা উড রাদার ব্যবহার করি। বোঝা গেছে? তারপরে দেখো, নেগেটিভ অর্থে আমরা উড রাদার নট ব্যবহার করি। নেগেটিভ অর্থে আমরা কি ব্যবহার করি, উড রাদার নট ব্যবহার করি। যেমন আই উড রাদার নট গো আউট টু নাইট, মানে কি আমি আজকে বরং বাইরে না গেলেই পারি। হ্যাঁ, তো ডিফারেন্স বিটুইন উড রাদার আর হ্যাড বেটার, দেখো এখানে দুইটারই কাছাকাছি অর্থ। উড রাদার মানে বরং ভালো, আমার এটা করা ভালো হবে, বরং ভালো। দুইটা অপশনস মানে কোনো কিছু, এই দুইটা অপশনসের যে কোনো একটা তুমি করতে পারো, একটা অপশনস করলে তোমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু হ্যাড বেটার অর্থ হচ্ছে উচিত। হ্যাড বেটার অর্থ কি, উচিত। হ্যাড বেটার অর্থ কি, উচিত অর্থে আমরা ব্যবহার করি, বা শুড অর্থে আমরা ব্যবহার করি। হ্যাঁ, তো হ্যাড বেটারের অর্থ হচ্ছে তোমাকে এই কাজটা করতেই হবে এমন, যদি না করো তাহলে কনসিকুয়েন্সেস আছে। তোমার আম্মু তোমাকে বললো যে তুই এখনই খেতে বস,
তুই যদি এখনই খেতে না বসিস তোর কপালে দুঃখ আছে। হ্যাঁ, এটা থাকে উজ্জ্বল, এটা ব্র্যাকেটের মধ্যে থাকে। কপালে দুঃখ থাকে তো বলবে না, ডিরেক্ট বেলুন নিয়ে মেরে দিবে। তো তোমার হ্যাড বেটার হচ্ছে অব্লিগেটরি বা এটা করা নেসেসারি, এমন বুঝালে হ্যাড বেটার আমরা ব্যবহার করি। যেমন দেখো, আই হ্যাড বেটার ক্লিন দ্য উইন্ডোজ বাই আই উড রাদার ওয়াচ দ্য টিভি। মানে এটা তোমার এই যে তোমার মা তোমাকে বলতেছে যে দ্রুত জানলা পরিষ্কার কর, আই হ্যাড বেটার ক্লিন দ্য উইন্ডোজ বাট আই উড রাদার ওয়াচ টিভি। মানে আমার এখন করা উচিত কোনটা, উইন্ডো ক্লিন করা উচিত, কিন্তু আমার বরং ভালো হবে টিভি দেখা। অর্থাৎ তোমার যে কাজটা করলে কোনো কনসিকুয়েন্সেস বা কোনো তুমি বাধ্যবাধকতা বোঝায় না, তুমি কাজটা করার জন্য বাধ্য না এবং টিভি দেখার জন্য তুমি বাধ্য না, তখন সেটার ক্ষেত্রে আমরা উড রাদার ব্যবহার করি। আর যে কাজ করার ক্ষেত্রে আমি বাধ্য, সেক্ষেত্রে আমরা হ্যাড বেটার ব্যবহার করি। হ্যাড বেটার অর্থ উচিত, উড রাদার অর্থ বরং ভালো। বোঝা গেছে? আচ্ছা, তো এটা লিখে নিবা, হ্যাড বেটার এবং উড রাদারের পার্থক্যটা সবাই এখনই খাতা লিখে নেবে। আর সবথেকে অনলাইন ক্লাস করার বেটার অ্যাপ্রোচ হচ্ছে আগে বোঝা। অনলাইন ক্লাস করার কিন্তু অনেক ফ্যাসিলিটিস, আমি যা যা বলেছি সেটা তুমি আবার রিপিট করে টেনে দেখতে পারো। হ্যাঁ, তো যা যা বলবো, যা যা বলছি সেটা অবশ্যই তুমি খাতায় নোট করে নিবা। ঠিক আছে? নোট করে নিলে মাথায় ভালো বেশি তোমার মনে থাকবে। লেট অ্যালোন মানে হচ্ছে তো দূরের কথা। মানে আমরা যখন দুইটা জিনিস কম্পেয়ার করি, মানে দুইটাই ইম্পসিবল জিনিস, মানে দুইটাই আমার আয়ত্তের বাইরে, তো একটা হচ্ছে কম আয়ত্তের বাইরে আর একটা হচ্ছে বেশি আয়ত্তের বাইরে। তো আমি যদি বলি যে আমি আগামী 1 মাসের মধ্যে আমি 5,000 টাকা ইনকাম করব, তো ওইটা আমার ক্ষেত্রে ধরো ইম্পসিবল। আবার আমি বলতেছি আগামী 1 মাসের মধ্যে আমি 1 কোটি টাকা ইনকাম করবো, দুইটাই আমার কাছে ইম্পসিবল। তো একটা একটু কম ইম্পসিবল আর একটা একটু বেশি ইম্পসিবল। বোঝা গেছে? তো দুইটা ইম্পসিবল কোনো জিনিস যদি আমরা কম্পেয়ার করি, তখন আমরা লেট অ্যালোন ব্যবহার করি। যেমন দেখো, কোনো কিছু যখন কঠিন, খারাপ বা দামি, তখন আমরা আগে লেট অ্যালোন ব্যবহার করি। কি ব্যবহার করি? লেট অ্যালোন ব্যবহার করি। যেমন দ্য বেবি বয় ক্যানট সে মমি লেট অ্যালোন টক। মানে বাচ্চা ছেলেটা কথা বলা তো দূরের কথা, সে জাস্ট মমি অর্থাৎ মা শব্দটাও উচ্চারণ করতে পারে না। তো এটা দুইটাই ইম্পসিবল টাস্ক। সে মা শব্দটাও বলতে পারে না, কথাও বলতে পারে না, কিন্তু কথাটা বেশি ইম্পসিবল, এই মা বলাটা একটু কম ইম্পসিবল। বোঝা গেছে? তো এই ক্ষেত্রে আমরা লেট অ্যালোন ব্যবহার করি। লেট অ্যালোনের বাংলা কি? তো দূরের কথা। যে বাচ্চা ছেলেটি মা বলা তো দূরের কথা, বাচ্চা ছেলেটি কথা বলা তো দূরের কথা, সে মাও বলতে পারে না। বোঝা গেছে? তারপরে কনজাংশন। কনজাংশন হিসেবে লেট অ্যালোন ব্যবহার করা হয়। কনজাংশন মানে কি? কনজাংশন মানে যেটা একটা সেন্টেন্সকে যুক্ত করে বা একটা ওয়ার্ড বা ফ্রেজকে যুক্ত করে দেয়, সেটাকে আমরা বলি কনজাংশন। কনজাংশন মানে কি? যোজক। হ্যাঁ, এটার বাংলা হচ্ছে কি তোমার যোজক, বা যা যুক্ত করে, যা যুক্ত করে। ঠিক আছে? তো এখানে এক্সাম্পলটা দেখো, আই ডাউট দেয়ার আর 7 পিপল দেয়ার। আমি সন্দেহ করছি সেখানে 7 জনও নেই। লেট অ্যালোন 200 200, অর্থাৎ 200 তো দূরের কথা। আমি সন্দেহ করছি সেখানে 7 জন মানুষও নেই, 200 তো দূরের কথা। তো এখানে লেট অ্যালোনটা কিন্তু তোমার এই যে তোমার সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা আর এই 200-র মধ্যে তোমার সংযোজক বা কনজাংশন হিসেবে কাজ করেছে। কি হিসেবে কাজ করেছে? কনজাংশন হিসেবে কাজ করেছে। বোঝা গেছে? আচ্ছা, তারপরে দেখো ভার্ব হিসেবে লেট অ্যালোন ব্যবহার করা হয়। লেট অ্যালোন কি হিসেবে ব্যবহার করা হয়? ভার্ব হিসেবে। তো দেখো, প্লিজ লেট মি অ্যালোন মানে আমাকে একা ছেড়ে দাও। এই লেট অ্যালোন মানে কি? একা ছাড়া, বা একা থাকতে দেওয়া। একা ছাড়া বা একা থাকতে দেওয়া, একা ছাড়া বা একা থাকতে দেওয়া। অর্থাৎ প্লিজ লেট মি অ্যালোন সো আই কুড ফিনিশ মাই টাস্ক, মানে আমাকে একা থাকতে দাও যেন আমি আমার কাজগুলো ভালো মতো শেষ করতে পারি। তো তাহলে আমরা লেট অ্যালোনের ব্যবহার শিখলাম, যে কঠিন জিনিস, খারাপ বা দামি জিনিস আর আগে আমরা লেট অ্যালোন ব্যবহার করি। অর্থাৎ দুইটাই ইম্পসিবল জিনিস, দুইটাই অসম্ভব জিনিস, একটা একটু কম অসম্ভব আর একটা একটু বেশি অসম্ভব। তারপরে কনজাংশন বা যুক্ত বা যোজক হিসেবে আমরা হচ্ছে লেট অ্যালোন ব্যবহার করি, আর একটা হচ্ছে তোমার ভার্ব হিসেবেও ব্যবহার করি। হ্যাঁ, তো এটা হচ্ছে লেট অ্যালোনের ব্যবহার। তোমার মেইনলি জানা উচিত লেট অ্যালোন অর্থ তো দূরের কথা, আর হ্যাড বেটার অর্থ তোমার উচিত। হ্যাড বেটার অর্থ উচিত, এটা আমি প্রিভিয়াস স্লাইডে বলে দিয়েছি। দেখো, কোনো কাজের উপর গুরুত্ব আরোপ করতে আমরা হ্যাড বেটার ব্যবহার করি। অর্থাৎ হ্যাড বেটার মানে হচ্ছে এই কাজটা আমার করাই উচিত, যদি কাজটা না করি তাহলে আমার বাজে ফলাফল আসবে। হ্যাঁ, যে ইউ হ্যাড বেটার প্রিপেয়ার ফর এক্সাম। তুমি যদি এক্সামের জন্য এখনই থেকে প্রস্তুত না হও, তাহলে তোমার জন্য কঠিন বাস অপেক্ষা করছে। তো এই যে হ্যাড বেটার অর্থ, তোমার এখানে উচিত, তোমার এখনই এক্সামের জন্য প্রস্তুতি শুরু করা উচিত, বোঝাইছে। হ্যাঁ,
তবে নিকট ভবিষ্যতে কোনো কিছু সম্পন্ন করার জন্য তাগাদা দিতে, মানে তাগাদা দিতে বা প্রেশার দিতে আমরা হ্যাড বেটার ব্যবহার করি। যে দেখো, ওয়েল ইউ হ্যাড বেটার ডু দ্য টাস্ক সুন, মানে তোমার কাজটা দ্রুত সম্পন্ন করা উচিত। হ্যাড বেটার মানে কি? উচিত, তোমার কাজটা দ্রুত সম্পন্ন করা উচিত। তো এখানে দেখো দুইটা আমরা সেন্টেন্স খেয়াল করি, যে কুড ইউ হেল্প মি ইফ ইউ হ্যাভ গট টাইম। এখানে কুড ইউ দিয়ে আমরা কি বুঝিয়েছি? রিকোয়েস্ট বুঝিয়েছি। ইউ হ্যাড বেটার হেল্প মি ইফ ইউ ডোন্ট দেয়ার উইল বি ট্রাবল। যে দেখো হ্যাড বেটারের ব্যবহারটা আমরা বোঝাচ্ছি। দেখো এখানে কুড ইউ হেল্প মি ইফ ইউ হ্যাভ গট টাইম, এটা রিকোয়েস্ট বোঝাচ্ছে, মানে সেন্টেন্সের টোনটা বোঝো, সেন্টেন্স কি বোঝাচ্ছে এটা বোঝো। এখানে কি বোঝাচ্ছে? কুড ইউ হেল্প মি, অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করতে পারো? ইফ ইউ হ্যাভ গট টাইম মানে এটা তোমার অনুরোধ বোঝাচ্ছে, তোমার যদি সময় থাকে তুমি কি আমাকে সাহায্য করতে পারো। তো এখানে আমি মূলত অনুরোধ করছি, কিন্তু এখানে দেখো আমার সেন্টেন্সের টোনটা দেখো, ইউ হ্যাড বেটার হেল্প মি, মানে তোমার অবশ্যই আমাকে সাহায্য করতে হবে, মানে থ্রেট দিচ্ছে। বেটার চাচ্ছি সাহায্য, আবার যাই হোক। ইফ ইউ ডোন্ট মানে তুমি যদি না করো, দেয়ার উইল বি ট্রাবল, মানে পাতি মাস্তান বলতেছে যে তোমার আমাকে সাহায্য করতেই হবে, যদি না করো তাহলে সমস্যা হবে। হ্যাঁ, সমস্যা হবে, দ্রুত কমেন্ট ডিলিট করেন, সমস্যা হবে। যাই হোক, তো এখানে মূলত অর্ডার বা থ্রেড বোঝাচ্ছে। তো অর্ডার বা থ্রেড দিতেও নর্মালি আমরা হ্যাড বেটার ব্যবহার করি। কি ব্যবহার করি? হ্যাড বেটার ব্যবহার করি। তার মানে আমরা যদি সামারি করি, হ্যাড বেটারের ব্যবহার কোন জায়গায়? উচিত অর্থে কোনো কিছুর আদেশ দিতে বা কোনো থ্রেড দিতে আমরা হ্যাড বেটার ব্যবহার করি, বা কোনো কাজের তাগাদা দিতেও আমরা হ্যাড বেটার ব্যবহার করি। তো এখন আমরা আরও কিছু ওয়ার্ড অ্যান্ড ফ্রেজেসের তোমার মিনিং জানবো, এবং মিনিং জেনে ওটার অ্যাপ্লাই জানবো। দেখো ওয়ার্ডস ডট ডট লাইক এবং হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, এটা হচ্ছে পৃথিবীর সবথেকে সোজা ওয়ার্ড অ্যান্ড ফ্রেজেস, যেটা প্রশ্ন দেখলেই বোঝা যায় এখানে কী হবে। তোমাকে আমি একটা ইজি ওয়ে বলে দিই। তুমি যদি প্রশ্নে দেখো একটা ফিল ইন দ্য গ্যাপস আছে, এবং ফিল ইন দ্য গ্যাপসের পরে সেন্টেন্সের শেষে একটা কোয়েশ্চেন মার্ক আছে, তাহলে চোখ বন্ধ করে ওয়ার্ডস ডট ডট লাইক দিবা, এটা হবে অ্যান্সার। আর যদি দেখো দুইটা ফিল ইন দ্য গ্যাপস আছে এবং একটা কোয়েশ্চেন মার্ক আছে, তাহলে চোখ বন্ধ করে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক দিবা। হ্যাঁ, তো এই দুইটা কোয়েশ্চেনের মানে কি? মানে হচ্ছে কোনো কিছু করার অনুভূতি কেমন হয়, এই অর্থ বোঝাতে আমরা ওয়ার্ডস ডট ডট লাইক অথবা হোয়াট ডাজ ডট ডট লুক লাইক আমরা ব্যবহার করি। হ্যাঁ, যেমন দেখো কোনো ব্যক্তি বা বস্তুর সাধারণ বৈশিষ্ট্য জানতে আমরা হোয়াট ডাজ ডট লুক লাইক ব্যবহার করি। যেমন হোয়াট ডাজ হি লুক লাইক, মানে সে কেমন দেখতে। হ্যাঁ, ক্যান বি ইউজ টু আস্ক অ্যাবাউট পিপলস রিয়াকশন, মানে মানুষের রিয়াকশন কি হয়, মানুষের প্রতিক্রিয়া জানতে আমরা হোয়াট ডাজ ডট মানে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক ব্যবহার করি। যেমন হোয়াট আর দ্য ফিল্ম লাইক, মানে মুভিটি কেমন ছিল। বর্তমানে যে তোমার মুভি হচ্ছে, হ্যাঁ, সিনেমা মানে স্টার সিনেপ্লেক্সে গেলে দেখবা বা বিভিন্ন টিভি নিউজে দেখবা যে বলতে ফিল্মটি কেমন ছিল বা মুভিটি বা সিনেমাটি কেমন ছিল, জিজ্ঞেস করে না ইন্টারভিউ নেওয়ার সময়। তো আমরা এই যে ইন্টারভিউ নিই, এই এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা হোয়াট ডট 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 লাইক ব্যবহার করি, হোয়াট ডট 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 লাইক ব্যবহার করি। হ্যাঁ, হোয়াটস লাইক ব্যবহার করি অথবা হোয়াট ডাজ ডট ডট লুক লাইক ব্যবহার করি। তারপরে আসি হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাভ টু। তো এখন আসি, আমরা হ্যাড টু এর ব্যবহার জেনেছিলাম, হ্যাড টু মানে উচিত অর্থে ব্যবহার করা হয়। তো এখন আমরা দেখব হ্যাভ টু কখন ব্যবহার করা হয়, হ্যাজ টু কখন ব্যবহার করা হয় এবং হ্যাড টু ব্যবহার করা হয়, এবং এই তিনটার মধ্যে পার্থক্যটা কোথায়। দেখো, প্রেজেন্ট নিড মানে বর্তমান কোনো চাহিদা, ফিউচার নিড মানে ভবিষ্যতে কোনো চাহিদা, অথবা অব্লিগেশন মানে করতেই হবে এমন বোঝাতে আমরা হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করি। হ্যাঁ, যেমন আই হ্যাভ টু অবটেন জিপিএ 5, মানে এটা কি আমার প্রেজেন্ট নিড, মানে বর্তমানে চাহিদা বা তোমাদের বর্তমানে চাহিদা। হ্যাঁ, ইন দ্য এইচএসসি এক্সাম। দেখো পাস্ট নিড আর অব্লিগেশন বোঝাতে আমরা নর্মালি হ্যাড টু ব্যবহার করি। তার মানে আমার বর্তমানের ভবিষ্যৎ চাহিদা বোঝালে আমার হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করতে হয়। আর পাস্ট নিড বা অতীতের কোনো চাহিদা বোঝালে আমার কি ব্যবহার করতে হয়? হ্যাড টু ব্যবহার করতে হয়। যেমন আই হ্যাড টু টেক ইংলিশ ক্লাস এগেইন, মানে আমাকে ইংরেজি ক্লাসটা আবার নিতে হতো, মানে আবার নিলে ভালো হতো। আমরা যখন মাঝে মাঝে আফসোস করি না, তখন আমরা কি ব্যবহার করি? হ্যাড টু ব্যবহার করি। হোয়াট ইফ, হোয়াট ইফ মানে যদি এমনটি হয় তাহলে কি হবে। হ্যাঁ, হোয়াট ইফ মানে এমন হলে কেমন হবে। তো এইরকম ধরনের এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা হোয়াট ইফ ব্যবহার করি। যেমন কোনো কিছু সম্পর্কে সাজেশনস বা ঘটতে পারে এমন আশঙ্কা করতে আমরা হোয়াট ইফ ব্যবহার করি, অর্থাৎ কোনো জিনিস হতে পারে তখন আমরা হোয়াট ইফ ব্যবহার করি। হোয়াট ইফ মানে এখন যদি ভূমিকম্প হয় কেমন হয়, মানে এখন যদি ভূমিকম্প হয়, এই যে এক্সপ্রেশনটা, এটার মানে হচ্ছে কি তোমার হোয়াট ইফ। যেমন হোয়াট ইফ দ্য টিকেটস ডোন্ট গেট হিয়ার ইন টাইম, মানে এই হোয়াট ইফটা ব্যবহার করে যারা জীবনে নেগেটিভ মাইন্ডেড পিপল আছে, নেগেটিভ মাইন্ডেড যারা ব্যক্তি আছে,
মাইন্ডেড ব্যক্তি আছে তারা হচ্ছে ম্যাক্সিমাম হোয়াট ইফ ব্যবহার করে। ভাইয়া যদি না হয়, ভাইয়া পড়তেছি যদি না পারি, তো এই ধরনের পাবলিক যারা আছো, মহান ব্যক্তিবর্গ যারা আছো, তাদের জন্য হোয়াট ইফের ব্যবহার, যে হোয়াট ইফ দ্য টিকেটস ডোন্ট গেট হিয়ার ইন টাইম, যদি টিকিটটা এখানে সময় মতো না পৌঁছায়। হ্যাঁ, তারপরে দেখো আমরা হোয়াট ইফের সাথে পাস্ট টেন্স ব্যবহার করি, তখন সাজেশনটা সুনির্দিষ্ট হয়। যেমন হোয়াট ইফ হি কেম টুমরো ইনস্টিড অফ দিস আফটারনুন, অর্থাৎ এখানে কিন্তু একটা সাজেশন বলতেছে। সাজেশন মানে কি? পরামর্শ বোঝাচ্ছে। তো হোয়াট ইফ হি কেম টুমরো ইনস্টিড অফ দিস আফটারনুন, অর্থাৎ সে যদি আজকে বিকেলে না আসে, কালকে আসে, তাহলে কেমন হবে? অর্থাৎ এখানে আমি কিন্তু অ্যাডভাইস দিচ্ছি যে আজকে না আসে, তার কালকে আসলে মনে হয় ভালো হবে। হ্যাঁ, কেমন হবে এটা প্রশ্ন করার মাধ্যমে আমি ইনডিরেক্টলি বলে দিচ্ছি যে কোনটা করলে তার জন্য ভালো হবে। হোয়াট ইফ হি কেম টুমরো মানে আমি বলে দিচ্ছি যে কালকে আসলে কেমন হয়, ইনস্টিড অফ দিস আফটারনুন, আজকের বদলে বা আজকে বিকেলের বদলে কালকে আসলে কেমন হয়। তো এই যে আমরা পাস্ট টেন্স কখন ব্যবহার করি, হোয়াট ইফের পরে কেম কখন ব্যবহার করি, যখন আমরা সাজেশনটা সুনির্দিষ্ট করি। মানে আমি কি সাজেস্ট করতেছি? আমি সাজেস্ট করতেছি কালকে আসতে। হ্যাঁ, তো আমি সাজেস্ট করছি কি কালকে আসতে। যেমন হোয়াট ইফ হি কেম টুমরো ইনস্টিড অফ দিস আফটারনুন, তার মানে আমার সাজেশনটা কোথায়? মানে আমি সাজেশন দিচ্ছি যে কালকে তুমি আসো। হ্যাঁ, তারপরে দেখো কোনো কিছুর প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করি। এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা উড ইউ মাইন্ড কখন ব্যবহার করি? প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি। তো উড ইউ মাইন্ডের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। উড ইউ মাইন্ডের সাথে সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এটা রাইট ফর্ম অর ভার্বের একটা রুলস। এটা তোমরা একসাথে এখান থেকে দেখে নিলে। তো উড ইউ মাইন্ড নর্মালি আমরা কিসের ক্ষেত্রে ব্যবহার করি? প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে। এটা একটু খাতা লিখে নাও। উড ইউ মাইন্ড আমরা কোনো কিছুর প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করি। উড ইউ মাইন্ড আমরা কোনো কিছুর প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করি, এবং উড ইউ মাইন্ডের পরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এটা একটু লিখে নেয় খাতায়। উড ইউ মাইন্ডের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্রেজ, যে অ্যাজ সুন অ্যাজ মানে দ্রুত, যত দ্রুত সম্ভব, এরকম যদি আমার বোঝায় তখন আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করি। যেমন কোনো কাজ শেষ করার পরে অন্য কাজ শুরু হবে, এমন বোঝাতে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করা হয়। কোনো কাজ শেষ করার পরে অন্য কাজ শুরু হবে এমন যদি আমাদের বোঝায়, তখন আমরা কি ব্যবহার করি? অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করি। যেমন আই উইল কাম অ্যাজ সুন অ্যাজ আই হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, মানে আমি কাজটি শেষ করে দ্রুত আমরা চলে আসবো। অনেক সময় আমরা সিম্পল পাস ব্যবহার করি। অ্যাজ সুন অ্যাজের সাথে পাস্টে একটা কাজ করে আর একটা কাজের আগে বসে। যেমন অ্যাজ সুন অ্যাজ আই অ্যারাইভড মানে আমি আসতে না আসতেই উই স্যাট ডাউন টু ইট, আমরা খেতে বসে গেলাম। তো একটা কাজ শেষ হতে না হতে আর একটা কাজ যখন শুরু হয়, তখন এই ক্ষেত্রে আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করি। অর্থাৎ যে কাজটা আগে হয়ে গেছে সেক্ষেত্রে আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করি। যেমন আই অ্যারাইভড আমি আগে পৌঁছাইছি, এই জন্য অ্যাজ সুন অ্যাজটা আই অ্যারাইভডের সাথে বসছে। পরে কোন কাজটা হয়েছে? উই স্যাট ডাউন টু ইট মানে আমরা পরবর্তীতে খেতে বসলাম। তার মানে কি একটা কাজ শেষ করার পর অন্য কাজ শুরু হবে, এরকম বোঝাতে আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করি। সিম্পল পাস ব্যবহার করি, যখন আমরা সিম্পল পাস ব্যবহার করি তখন অ্যাজ সুন অ্যাজের সাথে পাঁচটা একটা কাজ করতে আর একটা কাজ শুরু, পাঁচটা একটা কাজ শেষ হওয়ার পরে আর একটা কাজ শুরু হওয়ার ক্ষেত্রে আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করি। অর্থাৎ মোদ্দা কথা এটাই, অ্যাজ সুন অ্যাজ মানে যত দ্রুত সম্ভব। হ্যাঁ, তারপরে দেখো ডিফারেন্স বিটুইন অ্যাজ সুন অ্যাজ আর নো সুনার হ্যাড। দেখো এই দুইটার অর্থ কিন্তু কাছাকাছি। অ্যাজ সুন অ্যাজ মানে কি? যত দ্রুত সম্ভব। আর নো সুনার হ্যাড মানে কি? শেষ হতে না হতে। হ্যাঁ, নো সুনার হ্যাড মানে কি? শেষ হতে না হতে। এই অ্যাজ সুন অ্যাজ মানে যত দ্রুত সম্ভব, নো সুনার হ্যাড মানে কি? নো সুনার হ্যাড মানে কি? শেষ হতে না হতে। দেখো অ্যাজ সুন অ্যাজ এবং নো সুনার হ্যাডের মধ্যে পার্থক্য কি? একটা জিনিস মাথায় রাখবা যে অ্যাজ সুন অ্যাজের পরে সবসময় সাবজেক্ট বসে, আর নো সুনার হ্যাডের পরে নো সুনারের পরে সবসময় ভার্ব বসে। যেমন অ্যাজ সুন অ্যাজ এর পরে কি আছে? দেখো ইউ আছে। অ্যাজ সুন অ্যাজ ইউ ফিনিশ ডিনার জয়েন আস আউটসাইড, মানে তোমরা ডিনার শেষ করার পরপরই দ্রুত আমাদের সাথে আউটসাইডে জয়েন করো, বা বাইরে আমাদের সাথে দ্রুত মিলিত হও বা একত্রিত হও। হ্যাঁ, আর নো সুনারের পরে সবসময় হ্যাড ব্যবহার করি কিন্তু আমরা। হ্যাঁ, নো সুনার হ্যাড শি ফিনিশড, আর হ্যাডের পরপরই তোমার কিন্তু দেখো এখানে ফিনিশ আছে, নর্মাল প্রেজেন্ট টেন্স আছে, আর এই হ্যাডের পরে কিন্তু দেখো অক্সিলারি প্লাস V3, অর্থাৎ ফিনিশড কি? একটা V3 ফর্ম। ফিনিশড কি? একটা V3 ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। V3 মানে কি? তোমার পাস্ট পার্টিসিপল ফর্ম। V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ নো সুনার হ্যাড যেখানে আমরা ব্যবহার করব তার পরবর্তীতে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল
ফর্ম থাকবে। তো পাস্ট পার্টিসিপল ফর্ম দেখলে আমরা বুঝে নিব কোশ্চেনে যে এখানে অবশ্যই নো সুনার হ্যাড বসবে। যদি দেখো পাস্ট পার্টিসিপল টেন্স নাই, নর্মাল প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে তোমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করবা। তাহলে দেখো নো সুনার হ্যাড তো তোমার ব্যবহার করতে হবে, তাই না? নো সুনার হ্যাড তো তোমার ব্যবহার করতে হবে, অ্যাজ সুন অ্যাজ তোমার ব্যবহার করতে হবে। তার মানে দেখো এখানে সাবজেক্ট প্লাস ভার্ব আছে, ইউ ফিনিশ আছে, তার মানে ফিনিশ দেখে আমরা অ্যাজ সুন অ্যাজ দেবো, হ্যাঁ। আর এখানে নো সুনার হ্যাড তো তোমার ব্যবহার করতে হবে। দেখো এখানে অ্যারাইভড আছে, তার মানে কি অ্যারাইভডটা কি একটা V3 ফর্ম, তার মানে কি পাঁচটা কি ব্যবহার করতে হবে, নো সুনার হ্যাড ব্যবহার করতে হবে, হ্যাড প্লাস V3। তো এইভাবে আমরা বুঝে নেব কোশ্চেন দেখে যে কোথায় নো সুনার হ্যাড বসবে এবং কোথায় অ্যাজ সুন অ্যাজ বসবে। ওকে, নো সুনার হ্যাড আই অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন দেন দ্য ট্রেন কেম, মানে কি আমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেন চলে আসলো। আর অ্যাজ সুন অ্যাজ ইউ ফিনিশ ডিনার জয়েন আস আউটসাইড, মানে যত দ্রুত সম্ভব ডিনার শেষ করে আমাদের সাথে কি জয়েন করো, আমাদের সাথে একত্রিত হও, রাতের খাবার খেয়ে আমাদের সাথে একত্রিত। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি আমাদের হচ্ছে তোমাদের যতটুকু কনসেপ্ট দরকার ছিল কনসেপ্টের আমরা প্র্যাকটিস করলাম। এখন হচ্ছে আমরা ডিরেক্ট অ্যাপ্লাই যাব। তো দেখো তোমরা নর্মালি যেভাবে কোশ্চেনটা পাবা এভাবে পাবা, এই আকারে পাবা, হ্যাঁ। বক্সের মধ্যে তোমার এই ওয়ার্ড বা ফ্রেজগুলো দেওয়া থাকবে, বক্সের মধ্যে তোমার এই ওয়ার্ড বা ফ্রেজগুলো দেওয়া থাকবে। তো তোমরা যে কাজটা করবা, এ নাম্বার যেটা মনে হবে, এ নাম্বার যেটা মনে হবে, এ নাম্বার যেটা মনে হবে, ধরো উড ইউ মাইন্ড এ নাম্বার মনে হবে, তো এটা তুমি পাশে ব্র্যাকেট দিয়ে এ লিখে রাখবা পেন্সিলে কোশ্চেনে, তাহলে তোমার পরবর্তীতে ট্র্যাক করতে সুবিধা হবে যে কোনটা এখনো আমার ব্যবহার করা হয়নি। দেখো ড্যাশ ফ্লাইং ইন দ্য স্কাই, ড্যাশ ফ্লাইং ইন দ্য স্কাই, আই থিঙ্ক ইউ উইল এনজয় আ লট, তার মানে কি একটা প্রস্তাব দিচ্ছে। আর এখানে কি আছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে। আমি সবসময় কি বলছি যে উড ইউ মাইন্ডের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়। তো এখানে কি হবে যে উড ইউ মাইন্ড ফ্লাইং ইন দ্য স্কাই, মানে কি তুমি কি আমার সাথে একসাথে আকাশে উঠবে, আই থিঙ্ক ইউ উইল এনজয় লট, মানে তুমি আশা করি তুমি অনেক কি এটা উপভোগ করবে। তারপরে দেখো ড্যাশ ওয়াজ এ কিং নেমড রবার্ট ব্রুস, তো এখানে বোঝাই যাচ্ছে যে এক সময় একটা রাজা ছিল কি নামে, রবার্ট ব্রুস নামে। তো এক সময় এক রাজা ছিল রবার্ট ব্রুস নামে, সব সময় কি দিয়ে শুরু হয়, দেয়ার, হ্যাঁ। তো দেয়ার ওয়াজ এ কিং নেমড রবার্ট ব্রুস, দেয়ার ওয়াজ এ কিং নেমড রবার্ট ব্রুস, হি ওয়াজ ফেমাস। তারপরে সি নাম্বার কি আছে, আই ড্যাশ অ্যান্ড ব্রট আপ ইন বাংলাদেশ, তার মানে কি এখানে বাংলাদেশ প্লেসের নাম দেওয়া আছে, তার মানে কি এখানে তোমার অবশ্যই জন্মগ্রহণ করা বোঝাবে। তো এখানে কি হবে যে আই ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ ইন বাংলাদেশ, আই ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ ইন বাংলাদেশ, দিস ইজ এ ভেরি বিউটিফুল কান্ট্রি, মানে আমি জন্মগ্রহণ করেছি এবং বেড়ে উঠেছি বাংলাদেশে, এটা অনেক সুন্দর একটা দেশ। তারপরে দেখো বাংলাদেশ ইজ অ্যান এমার্জিং পাওয়ার, এমার্জিং পাওয়ার মানে কি, মানে উঠতি, হ্যাঁ উঠতি মানে বৃদ্ধি পাচ্ছে এমন, হ্যাঁ। ইমার্জিং মানে কি, ইমার্জিং মানে উন্নতি করছে এমন, ইমার্জিং মানে উন্নতি করছে এমন বা বৃদ্ধি পাচ্ছে এমন, হ্যাঁ। বাংলাদেশ ইজ অ্যান ইমার্জিং পাওয়ার, মানে উঠতি শক্তি বাংলাদেশ বিশ্বের ক্রিকেটে, বাট খুব উন্নতি করতেছে ক্রিকেটে, যাই হোক। বাট উই স্ট্রাগল মোর টু উইন দ্য ড্যাশ ওয়ার্ল্ড কাপ, উইন দ্য ড্যাশ ওয়ার্ল্ড কাপ, তাহলে এখানে কি হতে পারে, বাংলাদেশ ইজ অ্যান ইমার্জিং পাওয়ার ইন ওয়ার্ল্ড ক্রিকেট, বাট উই স্ট্রাগল মোর টু উইন দ্য ড্যাশ ওয়ার্ল্ড কাপ, তাহলে এখানে কি দেওয়া যায়, ড্যাশ ওয়ার্ল্ড কাপ, উইন দ্য ড্যাশ ওয়ার্ল্ড কাপ, এখানে তোমার কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, বাংলাদেশ ইজ অ্যান ইমার্জিং পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড ক্রিকেট বাট উই স্ট্রাগল মোর টু উইন দ্য ড্যাশ ওয়ার্ল্ড কাপ, তাহলে এখানে উইন দ্য ড্যাশ ওয়ার্ল্ড কাপ, এখানে হ্যাভ টু হতে পারে, হ্যাঁ। তো এখানে আমরা শিওর না, তো আমরা এটা ফাঁকা রাখলাম। তারপরে দেখো আচ্ছা এখানে তোমার ড্যাশটা আগে চলে আসছে, বুঝছো, এটা একটু টাইপিং মিস্টেকের জন্য হয়েছে, বাট উই এর পরে ড্যাশ হবে, উই এর পরে ড্যাশ হবে, তো উই হ্যাভ টু হবে, হ্যাঁ। উই হ্যাভ টু মানে আমরা কি বুঝিয়েছি যে হ্যাভ টু কখন ইউজ হয়, হ্যাজ টু কখন ইউজ হয়, যখন আমরা বর্তমান প্রয়োজনীয়তা বোঝাই বা ভবিষ্যৎ প্রয়োজনীয়তা বোঝাই তখন আমরা হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করি। দেখো এই যে উই হচ্ছে তোমার ফার্স্ট পারসন, তো ফার্স্ট পারসনের পরে সবসময় হ্যাভ টু বসে, তো উই হ্যাভ টু স্ট্রাগল মোর টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ, এখানে কি বলছে যে বাংলাদেশ ইজ অ্যান ইমার্জিং পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড ক্রিকেট, বাংলাদেশ বিশ্বের ক্রিকেটে একটা উঠতি শক্তি, কিন্তু আমাদের আরও কি করতে হবে, তোমার স্ট্রাগল করতে হবে বা আমাদের আরও পরিশ্রম করতে হবে কি ওয়ার্ল্ড কাপ জেতার জন্য। তো এখানে হবে এটার অর্থ কি, তোমার হ্যাভ টু, আমাদের আরও স্ট্রাগল করতে হবে, এখানে তোমার ড্যাশটা আগে দেওয়া আছে, এই যে
এখানে কি হবে হি ক্যান নট টেল মাই নেম ড্যাশ মাই অ্যাড্রেস, তার মানে কি সে আমার নামও বলতে পারে না অ্যাড্রেসও বলতে পারে না, দুইটা অসম্ভব বস্তু। তো অসম্ভব বস্তুর ক্ষেত্রে আমরা কি বলেছিলাম কি ব্যবহার করতে হবে, অবশ্যই লেট অ্যালোন ব্যবহার করতে হবে। হি ক্যান নট টেল মাই নেম লেট অ্যালোন মাই অ্যাড্রেস, ইজ এ লায়ার। হ্যাঁ, তারপরে এফ নাম্বার কি হবে, ড্যাশ দ্য আর্ট, এই যে বলছিলাম যে এখানে একটু উল্টাপাল্টা হয়েছে, ড্যাশ দ্য আর্ট ড্যাশ ইটস নট কমপ্লিটলি রাউন্ড। দেখো এখানে কোয়েশ্চেন মার্ক আছে, দুইটা কি দেওয়া আছে, গ্যাপ দেওয়া আছে। হ্যাঁ, দুইটা গ্যাপ দেওয়া আছে। আমি কি বলছিলাম যে দুইটা গ্যাপ দেওয়া যদি থাকে এবং একটা কোয়েশ্চেন মার্ক যদি দেওয়া থাকে, চোখ বন্ধ করে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক দিবা, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক দিবা, এখানে এল আই কে এই হবে। হ্যাঁ, হোয়াট ডাজ দ্য আর্ট লুক লাইক, হোয়াট ডাজ দ্য আর্ট লুক লাইক। হ্যাঁ, মানে পৃথিবী কেমন দেখতে, ইটস নট কমপ্লিটলি রাউন্ড, মানে এটা সম্পূর্ণভাবে গোল নয়। উই ড্যাশ ওয়াক ফাস্ট, এই যে এখানে দেন আছে, উই ড্যাশ ওয়াক ফাস্ট দেন গেট অন দ্য ট্রেন, তার মানে কি আমার দুইটা বিকল্প বোঝাইছে, একটা কি ট্রেনে উঠে যাওয়া আর একটা কি দ্রুত হাঁটা। তো এরকম যখন বিকল্প বোঝাবে তখন আমরা কি ব্যবহার করি, উড রাদার ব্যবহার করি। উই উড রাদার ওয়াক, মানে আমাদের হাঁটা উচিত, দেন গেট অন দ্য ট্রেন, ট্রেনে ওঠার থেকে আমাদের দ্রুত হাঁটা উচিত। হ্যাঁ, তো এখানে তোমরা একটা জিনিস মাথায় রাখবা, উড রেদার কখন বলবে বোঝার উপায় হচ্ছে সেন্টেন্সে যদি দেন খুঁজে পাও চোখ বন্ধ করে উড রেদার ব্যবহার করে দিবা, সেন্টেন্সে যদি দেন খুঁজে পাও চোখ বন্ধ করে কি ব্যবহার করে দিবা, উড রেদার ব্যবহার করে দিবা। হ্যাঁ, এই যে দেখো দেন আছে, এই যে ওয়াক ফাস্ট দেন। ওকে, দ্য ক্লাস স্টার্টেড ড্যাশ আই রিচড মাই কলেজ, তার মানে কি ক্লাস স্টার্ট আগে হয়েছে, তো আগে যেটা হয়েছে সেক্ষেত্রে আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করব। হ্যাঁ, অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ দ্য ক্লাস স্টার্টেড অ্যাজ সুন অ্যাজ আই রিচ মাই কলেজ, মানে আমি কলেজে পৌঁছাতে না পৌঁছাতে কি তোমার কি ক্লাস শুরু হয়ে গেল। তো এটা হলো তোমার হ্যাভ টু হলো, লেট অ্যালোন হলো, উড রাদার হলো, তাই তো। কি বাকি, ইউ লুক সো উইক, ইউ লুক সো উইক, ইউ ড্যাশ, এই যে তোমাকে অনেক দুর্বল দেখাচ্ছে, ইউ ড্যাশ গো হোম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, এখানে কিন্তু তোমার উচিত অর্থ বোঝাইছে যে তোমাকে অনেক দুর্বল দেখাচ্ছে, তোমার যত দ্রুত সম্ভব বাসায় চলে যেতে হবে, তুমি যদি বাসায় না যাও তাহলে তুমি অসুস্থ হয়ে পড়তে পারো। হ্যাঁ, তো এখানে তোমার অব্লিগেশন বোঝাইছে যে তোমাকে দুর্বল দেখাচ্ছে, তোমাকে বাসায় দ্রুত যাওয়া উচিত। তো এখানে উচিত অর্থে আমরা কি ব্যবহার করি, হ্যাড বেটার ব্যবহার করি, হ্যাড বেটার ব্যবহার করি। দ্য ম্যান প্রিটেন্ডেড ড্যাশ হ্যাড বিন ভেরি পোর সো উই ডিসলাইকড হিম, তার মানে কি ভণ্ড আমি কি বলছি যে যারা ভণ্ডামি করে বা চাপাবাজ আছে তারা কি ব্যবহার করে, অ্যাজ ইফ ব্যবহার করে। হ্যাঁ, অ্যাজ ইফ, দ্য ম্যান প্রিটেন্ডেড, সে লোকটি এমন ভান করলো যেন হি হ্যাড বিন ভেরি পোর, সে অনেক গরিব। হ্যাঁ, ঢাকা শহরের ম্যাক্সিমাম ভিক্ষুকে এই ভানই করে যে সে এমনভাবে ভান করে মনে হয় যে সে অনেক গরিব। হ্যাঁ, দেখো দ্য ম্যান প্রিটেন্ডেড অ্যাজ ইফ হি হ্যাড বিন ভেরি পোর, লোকটা এমন ভান করলো যে সে অনেক বেশি গরিব, সো উই ডিসলাইকড হিম, তাই আমরা তাকে কি অপছন্দ করতাম। তো এই গেল একটা প্র্যাকটিস, এই গেল একটা প্র্যাকটিস। তোমার হচ্ছে এরপরে তোমাদের আরেকটা এইচডব্লিউ থাকবে, তোমাদের আরেকটা এইচডব্লিউ থাকবে, এইটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে আমাদের একটা গ্রুপ থাকবে যারা যারা পেইড কোর্সটি নিচ্ছ, এই এইচএসসি ইংলিশ গ্রামারের পেইড কোর্স, ওই গ্রুপে তোমরা এই এক্সারসাইজগুলা যেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করেছো সেটা তোমার কমেন্ট সেকশনে ছবি তুলে সাবমিট করবা। হ্যাঁ, ছবি তুলে সাবমিট করবা, বা আমরা অন্য অ্যারেঞ্জমেন্ট করতে পারি, বা টেলিগ্রামে গ্রুপ খুলে টেলিগ্রামে সবাই পিডিএফ সাবমিট করবা, বা আমরা হোয়াটসঅ্যাপে পিডিএফ সাবমিট করবা যারা হচ্ছে পেইড ব্যাচে আছো। তো তোমরা এটা তোমাদের এইচডব্লিউ থাকবে, এবং তোমাদের আরও কিছু এইচডব্লিউ দিয়ে দিই, আরও কিছু এইচডব্লিউ আমরা দিয়ে দিব। তোমরা হচ্ছে বোর্ডের তোমার হচ্ছে ঢাকা বোর্ড, তারপরে রাজশাহী বোর্ড, তারপরে দিনাজপুর বোর্ড। হ্যাঁ, এই বোর্ডে 24 বা 23 সালের কোয়েশ্চেন যেটাই তোমাদের গাইডে আসে না কেন, বা তোমরা যদি বই কিনে থাকো বই আসে না সেটা থেকে প্র্যাকটিস করবা, যদি না পাও তাহলে আমরা ম্যাটেরিয়াল সেকশনে দিয়ে দেওয়ার ট্রাই করবো অবশ্যই। হ্যাঁ, তো তোমরা যতটুক বললাম প্রথমে তোমার নোট করতে হবে, তারপরে যে প্র্যাকটিসটা দিলাম এই প্র্যাকটিসটা থেকে তোমরা সলিউশন করবা বা সলভ করবা, সলভ করে এইচডব্লিউটা জমা দিবা। আমাদের যারা পেইড তোমার কোর্স কিনছো তাদের জন্য আলাদা ফেসবুক গ্রুপ থাকবে, তো ফেসবুক গ্রুপে তোমরা সাবমিট করতে পারবা। হ্যাঁ, তো আশা করি আজকের ক্লাসটি তোমরা প্রপারলি বুঝতে পেরেছো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।